দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি থাকবেন আমাদের সাথে। দুজনেরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আছেন জনাব বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। খানিকক্ষণ বাদে আমাদের সাথে যুক্ত হবেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব। দর্শক, আলোচনায় যাবার আগে শিরোনামের প্রথম যে বিষয়টি আপনারা দেখছিলেন, যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম সাজার রায় হয়েছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য ভাইরাল হয় শেখ হাসিনার। জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে গেল 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর। বক্তব্যটি যে শেখ হাসিনার, তার ফরেনসিক প্রমাণও মেলে। তবে বারবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার আদেশ এলেও পাত্তা দেননি শেখ হাসিনা। এ মামলার অ্যামিকাস কিউরি ট্রাইব্যুনালকে বলেন, অভিযুক্তকে এ মামলায় সাজা দেয়া হবে কিনা ন্যায় বিচারের স্বার্থে সে সিদ্ধান্ত নেবেন আদালত। অবশ্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবীর দাবি সঠিক নয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ। বিশেষ আদালতকে রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষীদের ভয় দেখাতেই এমন ফোনালাপ শেখ হাসিনার, তাকে সাজা দেয়াই হবে যুক্তিযুক্ত। পরে সবকিছু বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। এটি পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলা যাতে সাজা হলো শেখ হাসিনার। তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত, তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। এই কনভারসেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে, সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন, সেদিন থেকে সাজা কার্যকর হবে, এমনটি উল্লেখ করা হয়েছে রায়ে। 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন, এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো আইনজীবী বললেন, এ রায়ে খুশি হতে পারেননি তিনি। এই যে বক্তব্যগুলি যে এখানের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি, এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ, সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। শেখ হাসিনার অন্য ফোনালাপে আদালত অবমাননার উপাদান পাওয়া যায় কিনা পরবর্তীতে তা যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দর্শক, এর মধ্যেই জনাব ইমরান সালে প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই এই মুহূর্তে ঐক্য অনৈক্য এই বিষয়গুলো নিয়ে, যে নানান ধরনের দোলাচলের কথা শুনছি, এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে ঐক্যের জন্য আপনারা অনেক ধরনের ছাড় দিয়েছেন। এই ছাড় দেয়া বলতে আপনারা কি বোঝাচ্ছেন, সেখান থেকে যদি শুরু করি জনাব প্রিন্স। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একসাথে আমার সহ আলোচক হিসাবে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। একটু দেরিতে ঢোকার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে এই ছাড় দেওয়ার ব্যাপারে মানে কি বোঝাতে চেয়েছেন, আসলে বিএনপি সবসময় সমঝোতা এবং সমন্বয় করার মধ্য দিয়েই দেশের রাজনীতি কে স্থিতিশীল রাখা এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে সবসময় বিএনপি একটা অগ্রণী ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা ছাড় দিতেও প্রস্তুত, অতীতেও দিয়েছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও প্রয়োজন হলে দেব। তবে এই ছাড় দেওয়ার পরিমাণটা কি হবে বা সেটা আমাদের গণতন্ত্রের জন্য
কতটুকু উপযোগী হবে বা উপযোগী যদি না হয় তাহলে কি হবে, সেই বিষয়গুলো কিন্তু এখন এই মুহূর্তে এসে আমাদেরকে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। সেই কারণেই আমরা সকলের কাছে বলবো যে শুধু বিএনপিকে ছাড় দেওয়ার আহ্বান না জানিয়ে আমরা সবাই যদি সবখান থেকে আমরা ছাড় দিই এবং বাস্তবিক এবং একই সাথে দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ বা যেটা পরিপন্থী নয় এরকম কোনো বিষয় হলে তো আমরা আছি, যেগুলো পরিপন্থী বা অবাস্তব সেগুলো নিয়ে যেন আসলে এই মানে টানা হেঁচড়া করা কিংবা বিএনপির উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করা বা বাধ্য করার মতো পরিস্থিতি সৃষ্টি করা, তাহলে কিন্তু এখানে জাতীয় ঐক্য হবে না। কিংবা আরও যে বিষয়গুলো সামনে আনছে যে সেই নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দলের মানে বর্তমান সময়ে তাদের যে ভূমিকা বা তাদের যে বক্তব্য এটা কিন্তু পুরনো বন্দোবস্তের মধ্যেই পড়ে যাচ্ছে। সেই বিরোধী পক্ষকে মানে ঘায়েল করার জন্য বা তাকে চাপে রাখার জন্য, সোজা সাপটা কথা বলি, বিএনপিকে চাপে রাখার জন্য বিএনপির বিরুদ্ধে এমন কিছু অভিযোগ উত্থাপন করা হচ্ছে, সেগুলো আসলেই খুবই দুঃখজনক এবং সেটা জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। যেমন আমরা গতকালকে দেখেছি একটি রাজনৈতিক দল তারা তাদের যে সাধারণ সম্পাদক গতকালকে খুলনায় একটি সমাবেশে বলেছে আওয়ামী লীগ আর বিএনপিকে ইঙ্গিত করে বলেছে মুদ্রার এপিঠ আর ওপিঠ, ফ্যাসিস্ট। তো বিএনপি তো ক্ষমতায় আসতো না, ফ্যাসিস্ট আচরণ কখন করলো? বরঞ্চ যদি কেউ প্রশ্ন করে যে নিজেদের কোনো মতবাদকে বিএনপির মতো একটা বড় দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য যদি কোনো চাপ প্রয়োগ করা হয়, সেটা কি কর্তৃত্ববাদী মানসিকতার পরিচয় বহন করে না? সে কথাটি কিন্তু আমরা বলছি না, কিন্তু এইগুলো কথা বলে আসলে উত্তেজনা সৃষ্টি করা বা উস্কানি দেওয়া এবং তার মধ্য দিয়ে আমাদের যে বিরাজমান যে একটা ঐক্য বা আমাদের যে শান্তি স্থিতিশীল যে পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা সবাই কাজ করছি, যে আপনি বলেন ছাড় দেওয়া, যে ছাড়টা দিচ্ছি এটা তাহলে অমূলক হয়ে যাবে। তো এইগুলোকে ছাড় দেওয়া কেন বলছেন আপনার? কারণ দিনের শেষে তো বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেটাই বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব করছে। দেখুন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকে কিন্তু সংস্কার করেই কিন্তু এই পর্যন্ত এসছে। যেমন ধরেন বিএনপি প্রতিষ্ঠার আগে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে কিন্তু উত্তরণ ঘটিয়েছে, বহুদলীয় রাজনীতিতে ফিরে এসেছে। সেই ৭৫-এর আগে ধরেন বাংলাদেশে আপনার সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটতন্ত্র কায়েম করা হয়েছিল। পরবর্তীতে সেটা কিন্তু ব্যক্তি খাত এবং মুক্ত বাজারের মতো করে আজকে যে মিশ্র অর্থনীতি সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিল, সেটা কি আপনার বড় সংস্কার ছিল না? ৭৫-এর আগে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ৭৫-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি সেই স্বাধীনতাকে কি অবমুক্ত করে দেয়নি? ৭৫-এর আগে আইনের শাসন বলতে যেটা বোঝায় বিচারক নিয়োগ পুরোপুরি রাজনৈতিক মানে কর্তৃত্বে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কি পরবর্তীতে কিছুটা হলেও তো আপনার মুক্ত করা হয়েছিল এবং সংসদের কাছ থেকে সেটা নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে সেটা একটা করা হচ্ছে। সেগুলি কি বড় সংস্কার নয়? তারপরেও আপনার ধরেন ৯০-এর যে গণ অভ্যুত্থান হলো, সেখানেও যে একটা আকাঙ্ক্ষা ছিল একটি সংসদীয় পদ্ধতির সরকার, সেই সংসদীয় পদ্ধতির সরকার তো বিএনপির হাত ধরেই এসছে পরবর্তীতে। তো এটা কি ছাড় দেওয়া নয়? হ্যাঁ, আমি আগেই বলেছি গণতন্ত্রের প্রশ্নে বিএনপি এই ছাড় দিচ্ছে, ঐক্যের প্রশ্নে বিএনপি ছাড় দিচ্ছে। আজকেও আপনি ধরেন এই যে আপনার ধরেন প্রধানমন্ত্রীত্বের যে মেয়াদ ১০ বছর, কি এটা তারেক রহমানকে টার্গেট করে বলা হয়েছে। সেখানে কি তারেক রহমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজের প্রধানমন্ত্রিত্ব যদি হয়, যদি জনগণ বিএনপিকে ভোট দেয় এবং দল যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন প্রদান করে, তবে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তিনি তো ফুল স্টপ দিয়ে দিচ্ছেন, তার ১০ বছর পরে তিনি আর হতে পারবেন না। তো সেটা কি বড় ধরনের একটা ছাড় নয়? আপনি ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিএনপি তো এই প্রস্তাবটা আনলো যে ২বারের বেশি আপনারা বলেছেন, না এই যে না বিএনপি কেন বলা হচ্ছে? এটা কি গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় নয়? অবশ্যই আমি তো আগেই বলেছি, কিন্তু ওখানে একটা বিষয় ছিল যে ২বারের বেশি না, আমরা বলছি এক নাগারে ২বারের বেশি না, তার মানে পরবর্তীতে আপনার একবার ড্রপ দিয়ে আরেকবার করতে পারবে, এরকম একটা বিষয় কিন্তু আমাদের এখানে ছিল। কিন্তু সেটা কিন্তু আমরা ওইখান থেকে সরে এসেছি। তারপর ধরেন আজকে গণতন্ত্রের প্রশ্নে বিএনপি যে সংস্কারের কথা বলছে,
যে স্বৈরাচারের ফ্যাসিবাদের অগ্নিগর্ভের মধ্যে থেকে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে 2016 সাল থেকে কিন্তু বিএনপি এই সংস্কারের কথা বলছে। আর আজকে যারা সংস্কারের কথা বলছে তারা কিন্তু সেই সময় টু শব্দটি উচ্চারণ করে নাই। এমনকি যারা আজকে সংস্কারের হর্তাকর্তা সেজে বসে আছেন তারা কিন্তু বিদেশে আরাম আয়েশের জীবনযাপন করেছে, সেই প্রশ্ন কিন্তু আমরা উঠাচ্ছি না। এখন সব কিছুকে যদি বিএনপিকে একবারে গিলতে বলেন এটা বদহজম হয়ে যেতে পারে। সেই জন্য আস্তে আস্তে আমি যেটা বলেছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমি এক লাইনে শেষ করি, আজকে বিএনপি যেই সংস্কারের কথা বা বিএনপির আমরা সবাই মিলে যে সংস্কারের কথা বলছি এটা তো 15 বছর আগে আমরা অনুধাবন করিনি। আজকে যেটা সংস্কার করছে এটা তো 2 বছর কেন 5 বছরের মধ্যেও তো আমরা আবার সংস্কার করতে হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে। তো সেটাকে চলমান রাখা হচ্ছে বড় বিষয়। জনাব মজুমদার আপনার কাছে আসতে চাই, এই সময়ে জুলাই চলে এলো, জুলাই সনদ নিয়ে খানিকটা অনিশ্চয়তা রয়েছে, এর পাশাপাশি ঘোষণাপত্র নিয়ে এনসিপির তরফ থেকে এক ধরনের হতাশাই প্রকাশ করা হচ্ছে যে সরকার দায়িত্ব নেওয়ার পরেও কাজটি করতে পারেনি, এখন এনসিপি তাদের মতো করে ঘোষণাপত্র দেওয়ার কথা বলছে। এই ক্ষেত্রে আসলে সরকারের অবস্থানটা কি? সরকার তো দায়িত্ব নিয়েছে, এটা তো অবশ্যই সত্য, কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে ধরনের প্রত্যাশিত মাত্রায় সহযোগিতা পাওয়া প্রয়োজন ছিল সেটা সরকার পায়নি বলেই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা সরকারের কাদের কাছ থেকে পায়নি? কোনো রাজনৈতিক দলের কাছ থেকেই সেভাবে পায়নি। কারণ এটা তো সরকারের একটা অঙ্গীকার ছিল যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এটা করবে। সরকার কোনো ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দল বা তার উপর চাপিয়ে দেবে না। যখন রাজনৈতিক দলগুলো এই ঘোষণাপত্রের ব্যাপারে এক হতে পারবে তখনই সরকার শুধুমাত্র সেটা ঘোষণা করতে পারবে। যেহেতু রাজনৈতিক দলগুলো এক হতে পারেনি এই পয়েন্টে, মানে কেউই ঘোষণাপত্র চাচ্ছেন না ব্যাপারটা? ঘোষণাপত্র সবাই চাচ্ছে, ঘোষণাপত্র বিএনপিও চাচ্ছে বা অন্য রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, কিন্তু ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত। অনেক বিষয়ে মত পার্থক্য তাদের আছে, আমি আর সে বিষয়ে বিস্তারিত না যাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা সেটা কি বলার মতো অবস্থায় আসেনি দেশের মানুষ? না, বলার মতো অবস্থায় আসলে দেশের মানুষকে তো অবশ্যই আমরাই বলতাম, আমাদের তো সেটা একটা অঙ্গীকারই ছিল এবং সেই অঙ্গীকার এখনো আছে। মানে কি নিয়ে মত পার্থক্য হচ্ছে, কারা মূলত এই পার্থক্য? রাজনৈতিক দলগুলোর এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের অভিমত আছে এখানে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তার অভিমত জানিয়েছে, এবং একটা কথা ছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই বিষয়ে একটা ঐক্যমতে আসবে। ঐক্যমতে আসলে সরকার সেই ঘোষণাপত্রটা জনগণের সামনে প্রকাশ করবে। সেটা যে এখনও যে একেবারে সময় শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, সেটা নিয়ে এখনও কাজ করার সুযোগ আছে। তবে এই বিষয়ে সরকারের যতটা না আসলে ভূমিকা এখানে, তার চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক বেশি। তারা যদি সরকার যখন দায়িত্ব নেয় কাজটা করার, তারপর সরকার দায়িত্ব নেয়, সরকার তো রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর কাছে গেছে, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আপনি দেখেন যে ঐক্যমত্য কমিশন যেভাবে জুলাই সনদ তৈরি করার কাজ করছে, এরকম প্রকাশ্য কোনো প্ল্যাটফর্মে সরাসরি ওই ঘোষণাপত্র তৈরির কোনো প্রক্রিয়া শুরু হয় নাই, কিন্তু ব্যাক এন্ডে এটা নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু কাজ হওয়ার পরও রাজনৈতিক দলগুলোকে যেহেতু একসাথে অনবোর্ড করা যায়নি, সরকার অপেক্ষা করছে এবং এই কাজটা এখনও করে যাচ্ছে, চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়ে ঐক্যমত্য আনা যায় তাহলে অবশ্যই জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকেই বা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এটা ঘোষণা করা হবে। কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে আসলে সুনির্দিষ্টভাবে এটার যে কোনো প্রগ্রেস আছে এটা বলার মতো অবস্থায়। জুলাই সনদ নিয়ে এক ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, সেই ব্যাপারে আসলে কোথায় ব্যাপারটা আটকে যাচ্ছে? না, জুলাই সনদ নিয়ে আসলে আমরা সেভাবে কোনো আশঙ্কা দেখি নাই, কারণ জুলাই সনদের বিষয়টাই এরকম ছিল যে যেটুকু ঐক্যমত্য সম্ভব সেই ঐক্যমত্যটুকু হবে, আর যেখানে ঐক্যমত্য সম্ভব নয় সেখানে আপনার রাজনৈতিক দলগুলো তার নিজস্ব পজিশন নিয়ে জনগণের কাছে যাবে। তো যদি ঐক্যমত্য কোনোভাবে কোনো একটা বিষয়ে ঐক্যমত্য না হয় তাহলে হবে না। কিন্তু জুলাই ঘোষণাপত্রের মধ্যে কিন্তু বিষয়টা ওইরকম না। জুলাই ঘোষণাপত্রটা ঐক্যমত্যের মাধ্যমেই করার কথা বলা হয়েছিল, কিন্তু যদি ঐক্যমত্য না আসে তাহলে রাজনৈতিক দলগুলো চাইলে তার মতো করে ঘোষণাপত্র ঘোষণা করে দিতে পারে, সরকার তো কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু জুলাই সনদ যেটা, সেখানে যেটুকু পয়েন্টে ঐক্যমত্য হবে একটা রিজনেবল টাইম পর্যন্ত, মে আগস্ট পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে, তার আগ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে। আপনার বিএনপির তরফ থেকে যে অভিযোগটা করা হয় যে তাদেরকে আসলে অনেক সংস্কারের ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে এবং তাদের উপর খানিকটা সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা ছাড় দিয়েও ঐক্যটা রাখার চেষ্টা করছেন, সেটার ব্যাপারে আসলে সরকারের বক্তব্য কি? এখানে তো সরকারের কোনো বক্তব্যই নেই,
সরকার শুধুমাত্র সংস্কার কমিশনের প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছে এবং এটা নিয়ে খুব খোলামেলা আলোচনা হচ্ছে, প্রকাশ্যে আলোচনা হচ্ছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন সবাই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের অবস্থান। যদি কোনো রাজনৈতিক দল ছাড় দেয় তাহলে সেটা অন্য রাজনৈতিক দলের প্রস্তাবের সাথে তুলনা করে তারা হয়তো ছাড় দিচ্ছে। বিএনপি এক ধরনের ছাড় দিচ্ছে, অন্যরাও হয়তো আরেক ধরনের ছাড় দিচ্ছে। যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার ছাড়টা হয়তো সেভাবে অনেক বেশি আলোচনা আসছে, অন্যদেরটা হয়তো সেভাবে আলোচিত হচ্ছে না। কিন্তু এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার শুধুমাত্র যেই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো সবার সামনে উপস্থাপন করছেন এবং সবার মতামত নিয়ে এটাকে কম্পাইল করে একটা সনদ তৈরি করার চেষ্টা করছে। সরকারের এই বিষয়ে নিজস্ব কোনো অবস্থান নেই। জি, ধন্যবাদ। জনাব ফিরোজ, আপনার কাছে আসতে চাই। বিএনপিকে একরকম বাধ্য করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু সংস্কারের প্রস্তাবনা মেনে নিতে, এই যে, এবং তাদের দিক থেকে যে এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ তারা করছেন, সেটার ব্যাপারে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক এবং যারা দেখছেন এবং শুনছেন, দর্শক শ্রোতা, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যে বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আমি প্রথমেই জুলাইয়ের আজকে 2 তারিখ, এটা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, এটা শুরু হয়ে গেছে জুলাই আন্দোলনের। যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দেখুন, একটা হলো যে আমাদের এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের একটা সর্বব্যাপক ঐক্য গড়ে উঠেছিল, যেই ঐক্যের ফলে আমরা 5ই আগস্ট 2024-এর এই ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ এবং দেশ থেকে পালাতে বাধ্য করেছে জনগণ। এবং জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, রূপান্তরের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা গঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য কতিপয় সংস্কার কমিশন করেছে 11টা, এবং তার মধ্যে 6টি সংস্কার কমিশনের যে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন নিয়ে একটা বিভিন্ন দলগুলোর সাথে আলাদা আলাদা করে বৈঠক হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পরবর্তীকালে আবার আলোচনা চলছে। দ্বিতীয় পর্যায়ের, প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। আজকে 8ম দিনের যে সভা, সেই সভা অনুষ্ঠিত হলো দ্বিতীয় পর্যায়ের। তো যেটা অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন, আমি জানি না কীভাবে করেছেন, আলী রিয়াজ সাহেবই এখানে বলেছেন, উনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সেখানে আমি তো হতাশার কিছু দেখছি না, আমি বরঞ্চ আশাবাদী। 166টা বিষয়ের উপরে স্প্রেডশিটে মতামত চেয়েছিল। তার মধ্যে অধ্যাপক আলী রিয়াজের কথাই, যদিও আমাদের কাছে রিপোর্টটা দেয় নাই, আমরা দিতে বলেছিলাম বারবারই, যে রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে ঐক্যমত্য হলো, তাদের যে প্রতিবেদনটা দিয়েছে লিখিতভাবে এবং আলোচনার সাপেক্ষে, সেগুলোর সবার কাছে সরবরাহ করলে পরে এবং দেশবাসীর কাছে উন্মুক্ত করলে দেশবাসীও একটু আশ্বস্ত হতে পারত। এমনি আমাদের সাথে তখন আলোচনায় বলেছে যে 166টার মধ্যে 60-70টার মতো ঐক্যমত্য আছে। তার মানে এটা তো অনেক মানে অ্যাডভান্স বিষয়, এবং বাকি এখানে 20-22টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যেগুলো নিয়ে আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের মধ্যে। ইতিমধ্যেই কিন্তু 6-7টা বিষয়ের মধ্যে ঐক্যমত্য হয়ে গেছে। যেমন তার মধ্যে দেখেন প্রধান বিষয় যে যেটা একটা গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য 70 অনুচ্ছেদ। যদিও আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি 70 অনুচ্ছেদটা পুরোপুরি বাতিল করা দরকার ছিল, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এবং বিভিন্ন রাজনৈতিক দল সবার তো মানে একটা করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। সেই জায়গায় 2টা বিষয় বাদ দিয়ে আস্থা ভোট এবং বাজেট যে প্রস্তাব, সেইটার বাইরে বাকিগুলোতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। এটা একটা অগ্রগতি, যে 70 অনুচ্ছেদটার 2টা বিষয় বাদে বাকিগুলো করে দেওয়া হয়েছে, রিল্যাক্স করে দেওয়া হয়েছে, সেগুলো রিলিভ করে দেওয়া হয়েছে। আরেকটা আছে এখানে দেখেন, এই যে স্থায়ী কমিটি, সংসদের 4টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি যেটা আছে, ওই যে সেগুলোর সভাপতিটা বিরোধী দলের পক্ষ থেকে থাকবে, এবং এর বাইরেও আনুপাতিক হারে, আসনের আনুপাতিক হারে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো আছে, সেই স্থায়ী কমিটির সভাপতির পদটা বিরোধী দল থেকে হবে। এই ব্যাপারে একমত হয়েছে। এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা 2 মেয়াদ না, এটা একটা বছর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, 10 বছর। লাইফ টাইমে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ব্যাপারেও কিন্তু সর্বসম্মতভাবে ঐক্যমত্য আমরা পোষণ করেছি। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচনটা কীভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনটা বলা হয়েছে গোপন ব্যালটে হবে। একদিকে 70 অনুচ্ছেদ থেকে বার উঠিয়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি তাকে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, সবাই সর্বসম্মতভাবেই সেটা ঐক্যমত্য পোষণ করেছে। চিফ জাস্টিসের নিয়োগের ব্যাপার,
যে প্রধান বিচারপতির নিয়োগ এখন তো সুপারসিড করতো অনেক। আমরা এই যে গত বিচারপতি যিনি ছিল তিনি তো এই যে এখন বর্তমানের প্রধান বিচারপতি থেকে 6 বছরের জুনিয়র, তাকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন এবং প্রধান বিচারপতি করা হয়েছে, কিন্তু এই বর্তমান প্রধান বিচারপতিকে তাকে কিন্তু হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনেও দেওয়া হয় না। এই ধরনের একটা অনিয়ম সেখানে চলছিল। সেই জায়গায় বলা হয়েছে জ্যেষ্ঠতার ভিত্তিতে এখানে প্রথমে আমরা বলছিলাম একজনই থাকুক, যে যিনি জ্যেষ্ঠ তাকেই নিয়োগ দিতে হবে, এবং অন্যান্য দলের বিএনপি সহ অন্যান্য দলের ছেলে 3 জনের ছিল, সেটা একটা জায়গায় সমঝোতা আসছে যে 2 জন এখানে, যদিও এখনও সেটা একটু হোল্ডিং অবস্থায় আছে। এনসিপি এবং আরেকটা দলের পক্ষ থেকে বলা হয়েছে না, একজনই রাখতে হবে। সেখানে একটা অধিকাংশ দল সেখানে বলেছে যে 2 জনের জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে প্রধান বিচারপতি। তো এইটা একটা এক ধাপ অগ্রগতি। এখানে আরও বলা হয়েছে যে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সাংবিধানিক সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ যে কমিটিগুলো আছে সেগুলোর প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে একটা নিয়োগ কমিটিটা তাদের মাধ্যমে সেগুলোকে নিয়োগ হবে। সেইটার ব্যাপারেও মোটামুটি ঐক্যমত্যে আমরা কাছাকাছি এটা ধারণা করা যাচ্ছে, সেটা ঐক্যমত্য হয়ে যাবে। যেমন আজকে একটা খুবই বিষয় আছে যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ। সেই সীমানা নির্ধারণের জন্য একটা, যদিও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে একটা সাংবিধানিকভাবে একটা কমিশন গঠন করা, কিন্তু সেটা পরবর্তীকালে আছে যে নির্বাচন কমিশনের সুপারভিশনেই তাদের সহায়তার জন্য একটা বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করবে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী আসন যে করবে, সীমানাগুলো নির্ধারণ করবে প্রতি 10 বছর অন্তর, মানে আদমশুমারির পর, প্রত্যেক আদমশুমারির পরে অথবা 10 বছর অন্তর সেগুলো এই সীমানা নির্ধারণের জন্য তারা আলোচনা করে সেই সীমানা নির্ধারণ করে। এই ব্যাপারেও সর্বসম্মতভাবে ঐক্যমত্য হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আসছে, সেই তত্ত্বাবধায়ক সরকার সবাই চায়, যদিও আমরা এখানে একটু ভিন্ন মত পোষণ করি আমাদের পার্টির পক্ষ থেকে। আমরা বলছি যে এইটা রাজনৈতিক দলগুলোর জন্য, রাজনৈতিক সরকারগুলোর জন্য একটা লজ্জার ব্যাপার যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি না দলীয় সরকারের অধীনে, যখন আমরা দলীয় সরকারে থাকি কোনো দল। এইটা একটা লজ্জার ব্যাপার যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন, এই জন্য একটা অনির্বাচিত একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব প্রিন্স আপনার কাছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এটার প্রক্রিয়াটা আসলে কি হবে এই সদস্য নির্বাচনে, সে নিয়ে বোধহয় খানিকটা মতবিরোধ রয়েছে। বিএনপি আসলে কি ভাবছে, বিশেষত তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন সেটা নিয়ে? তত্ত্বাবধায়ক সরকার মানে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদের দীর্ঘদিনের, এবং সেটা আপনার ধরেন আওয়ামী লীগ আমলেও যে আমরা প্রহসনের নির্বাচনগুলো বর্জন করেছি, সেই বর্জনের সময় থেকেও কিন্তু আমরা এই দাবিটাই করে আসছিলাম। হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতেই করা উচিত, কারণ এইটা নিয়ে আবার একটা সুপ্রিম কোর্টের রায়ও আছে, সেটার মানে রায় বা নির্দেশনাও আছে। সেটাই মাথায় রেখে আমরা সর্বশেষ যে কথাটি বলেছিলাম সর্বগ্রহণযোগ্য, তার সুপ্রিম কোর্টের যে রায় আছে যে বিচারপতিদের বাদ দিয়ে, মানে কারেন্ট বিচারপতিদের বাদ দিয়ে সেখান থেকে করা যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেগুলো তো মাথায় রেখেই আমাদের চিন্তাভাবনা করতে হবে। আমরা সর্বগ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করা মোটেও দুষ্কর না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে গেছেন, তো ওনাকে যেরকম আমরা করেছি সবাইকে নিয়ে আমরা করতে পারবো। এগুলো আলাপ আলোচনা করে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান আসবে বলে আমি মনে করি। একেবারে নির্দিষ্ট না করে এইভাবে ছেড়ে রাখলে না, আমরা আলাপ আলোচনাটা হবে। আপনার নির্বাচন ঐক্যমত্য কমিশনে তো আলাপ আলোচনা হবে, সকল দলের সাথেই তো আলোচনা হবে, সেখানে আলোচনা করেই সিদ্ধান্তটা আসবে বলে আমার। বিএনপির কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এটা আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে। আচ্ছা, এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হয়েছিল ঐক্যমত্য কমিশনের তরফ থেকে, বিএনপি সেটার বিরোধিতা করেছে। সেক্ষেত্রে বিকল্প আসলে বিএনপি কি ভাবছে? নির্বাচন কমিশন থেকে শুরু করে যে কমিটির কথা খানিকটু সেগুলো বিকল্প নিয়ে যখন আলোচনা হবে তখন বিএনপি সেটা প্রস্তাব উত্থাপন করবে। বিকল্প নিয়ে তো নাই, তারা মানে সাংবিধানিক যে মানে কি বলে এটাকে, এই প্রতিষ্ঠানগুলোর প্রধান যে নির্বাচিত করার যে বিষয়টা ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবের সাথে আমরা একমত নই। এই কারণে যে এই কমিশনের গঠনের যে বিষয়টা করা হয়েছিল, এটার নাম ছিল বোধহয় এনসিসিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তার অগাধ ক্ষমতা, কিন্তু তার দায়বদ্ধতা কোথাও নাই।
যাকে আপনি এত ক্ষমতা দিয়ে দিবেন তার দায়বদ্ধতা কোথায় থাকবে, কার কাছে জবাবদিহি করবে, সেটা কিন্তু বিষয় না। তো সেইটা তো আপনার একটা নির্বাহী বিভাগকে কিছুটা দুর্বল করবে, কিংবা একটা অনিশ্চিত, ধরেন ওখানে সিদ্ধান্ত হলো না, কোনো জায়গায় আটকে গেল, পরে সিদ্ধান্তটা কি হবে। তো এগুলো তো রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটা মানে ফাঁক রাখা উচিত, বা একটা মানে গেটওয়ে রাখা উচিত, যেখান থেকে আপনি বের হয়ে এসে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন। সেই কারণে আমরা ওইটা বিরোধিতা করেছি। বিরোধিতা করার পাশাপাশি একটা বিকল্প প্রস্তাবের কি প্রয়োজন মনে করেন না? যদি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় সেটা আমরা দেব। কিন্তু যখনই আপনারা বিরোধিতা করছেন যে এটা এই কারণে এটা সমস্যা রয়েছে, স্বাভাবিকভাবেই তো এটা প্রত্যাশা থাকে যে এটা নিয়ে নতুন করে আলোচনাও হতে পারে, কিংবা আগের পদ্ধতি হতে পারে, সেটা নিয়েও আগের পদ্ধতি যেরকম ছিল, যেমন ধরেন নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে যে আইনটি আওয়ামী লীগ করেছিল, সেটার বিষয়ে তো সেই সময় আমাদের কিছু প্রস্তাব ছিল, যে সেই প্রস্তাবগুলো কিন্তু গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ তার নিজের মতো করেই করেছে। কি কি প্রস্তাব ছিল সেখানে? ধরেন সংসদে মানে যারা প্রতিনিধিত্ব করবে যেসব দল, তাদের প্রতিনিধিদের নিয়ে আপনার সেখানে একটা কমিশন হতে পারে রাষ্ট্রপতির নেতৃত্বে, সেখানে আলোচনা করে সেটা করা যেতে পারে। সেটা তখনকার বাস্তব পরিস্থিতির কারণে আমাদের প্রস্তাবটি তখন ছিল, কিন্তু তখন তো আমাদের সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। বর্তমান বাস্তব পরিস্থিতিতে এগুলো আমরা চিন্তা ভাবনাও করছি, কথাবার্তাও বলছি, এগুলি আমাদের সময় হলে আমরা জাতির সামনে এগুলো উপস্থাপন করব। বিরোধের আরেকটি ক্ষেত্র হচ্ছে উচ্চকক্ষে আসলে পিআর থাকবে কিনা, আনুপাতিক হারে, মোট ভোটের আনুপাতিক হারে। এইগুলো আলোচনাটা কেন এভাবে নিয়ে আসা হচ্ছে আমার জানা নাই। তবে এখানে কোনো জটিলতা সৃষ্টি করে যদি আমরা এই একটা পদ্ধতির পরিবর্তন ঘটাই, বা নতুন একটা পদ্ধতি আসছে, এখানে প্রথমেই কোনো জটিলতা সৃষ্টি করা উচিত না। এটা খোলা মন নিয়ে একটা নেওয়া উচিত, এবং পরবর্তীতে কাজ করার সময় সেটা যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এইগুলো দেওয়া উচিত, আমরা সময় দেওয়া যেতে পারে। বিএনপি যখন 31 দফা দেয়, তখন কিন্তু বলা হয়েছে যে বিএনপি সরকারে গেলে একটা সাংবিধানিক কমিশন গঠন করবে, এবং সেই কমিশনের কাজটা কি হবে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে জনগণের ভোটে, আমরা তো সেটা গঠন করব। সেটা তো সংবিধানের পরিবর্তন বা সাংবিধানিক, এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন, সেগুলো নিয়েও তো সেখানে আলোচনা হবে। রাউন্ড দ্য ক্লক সেখানে তারা কাজ করবে, করে সেখানে আসতে হবে। উচ্চকক্ষ নিয়ে যারা এখানে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, তারা বলছেন যে একই সংখ্যা যদি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সংসদ সদস্যরা নির্বাচিত হন, তাহলে আসলে দুইটা কক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। সে কারণেই মোট ভোটের অনুপাতের কথা বলা হচ্ছে। বিএনপির এখানে বাধাটা দেওয়ার যুক্তি এইখানে ওই যে একই বিষয়, যে এখানে তো আপনার ধরেন যাদেরকে আমরা উচ্চকক্ষে নির্বাচিত করব, এটা দল মনোনয়ন দিবে তাদেরকে। এটা তো এমন না যে জনগণ তাদেরকে সরাসরি নির্বাচিত করছে, দলের আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে। সেইটা যদি করা হয়, সেখানে একই, যে কারণে আমরা যে সংখ্যানুপাতের ভোটের নির্বাচনের, আমরা ভোটের সংখ্যানুপাতের যে নির্বাচন, সেটার যেরকম যে কারণে বিরোধিতা করছে, ওইটা ওই একই কারণে আমরা বিরোধিতা করছি। সেক্ষেত্রে উচ্চকক্ষের তফাৎটা কি হবে নিম্ন? উচ্চকক্ষে দেখেন, উচ্চকক্ষে যারা আসবেন আমাদের দেশে, আপনাদের দেশে আমরাই নিয়ে আসছি আমাদের, বা আমরা তখন বলেছিলাম এটা কিভাবে নির্বাচিত হবে সেটার কিন্তু আমরা পদ্ধতি আমরা বলি নাই। তখন আমরা বলেছিলাম এটা আরও আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করব। তো এখন যেহেতু এই যে কি বলে ঐক্যমত্য কমিশনের যেহেতু আলোচনা হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসতে পারে। কিন্তু সংখ্যানুপাতের ভিত্তিতে, ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে তাদের নির্বাচিত করা, এটার সাথে আমরা একমত নই। এটা আপনার সংসদে যে মেজরিটি যা দল থাকবে, সেটার সংখ্যানুপাতের কথা আমরা বলেছি, সদস্যদের অনুপাতের কথা আমরা বলেছি। বিকল্প প্রস্তাব তো আমরা রেখেছি। হ্যাঁ, এখানে অন্যরা রাজি হচ্ছে না। এখন দেখেন, ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে যে নির্বাচনের বিষয়টা হয়েছে, আমাদের এই সাবকন্টিনেন্টে কোথায় আছে সে বিষয়টি? বরঞ্চ যেসব দেশে আছে সেখানেও নানান জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা গণতন্ত্র বারবার কিন্তু আমাদের এখানে হোঁচট খেয়েছে। বিভিন্ন পদ্ধতি, একটা নতুন পদ্ধতি আমি এখানে নিয়ে এসে, যেই পদ্ধতিতে জনগণ অভ্যস্ত না, যেই সংস্কৃতির সাথে জনগণ অভ্যস্ত না, বাংলাদেশের জনগণ মার্কা দেখে, প্রার্থী দেখে, দল দেখে সেখানে কিন্তু ভোটটা দেয়। এখানে শুধু মার্কা এবং দল দেখে উচ্চকক্ষের ধারণাটাই তো বাংলাদেশের জন্য নতুন, এটাও নতুন। সেই কারণে আমরা দেখেন, হ্যাঁ এটা হতে পারে, কাজ করতে করতে তো আমাদের অনেক পরিবর্তন আসবে। সেটা এখনই যদি আমরা যদি মনে করি যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন যেটা হয়েছে, এর মাধ্যমে যেই পরিবর্তনগুলো আসবে এটাই শেষ পরিবর্তন, তা কিন্তু না।
ভবিষ্যতে কি পরিবর্তন আসবে না? তখন কি জাতীয় ঐকমত্য কমিশন থাকবে? তখন তো আমাদের সাংবিধানিক কমিশন থাকবে, সেই কমিশনে সেটা নিয়ে আলোচনা হবে। তখন বোদ্ধারা থাকবে সেখানে, সংবিধান নিয়ে যারা কাজ করেছেন, যারা বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, তারা সেখানে কাজ করবেন। সেখানে তারা সময় সময় সরকারকে বা সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে সেগুলো পেশ করতে পারেন। সেখানে পেশ করলে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। জি, ধন্যবাদ। জনাব ফিরোজ, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপনাদের দলের অবস্থানের কথা বলছিলেন। সেই ক্ষেত্রে কি আপনারা কোনো বিকল্প ভেবেছেন? এক, আর দুই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে সেক্ষেত্রে এর সদস্য কারা হবেন, তারা কিভাবে নির্বাচিত হবেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা কে হবেন, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। আমি আগের বারে যে কোশ্চেনটা করছিলেন যে ওইটার একটু এক লাইনে জবাবটা দিয়ে নিই। যে বলছেন বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছাড় দেওয়ার জন্য। আপনি সত্যিই বলছেন যে এটা ছাড় দেওয়া না দেওয়ার কোনো প্রশ্ন নাই, এটা হলো গণতন্ত্রের প্রশ্ন। গণতন্ত্র যদি আমি চাই, গণতান্ত্রিক মূল্যবোধ চেতনা সেটাকে যদি বিকশিত করতে চাই, প্রথা প্রতিষ্ঠান যদি গড়ে তুলতে চাই, তাহলে সেই পথে আমাদেরকে এগোতে হবে। সেটা পথে এগোনোর জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। এটা ছাড় দেওয়া না দেওয়ার কোনো প্রশ্ন না। এই জন্য বিএনপিকেও এটা চাপ দেওয়ার কোনো ব্যাপার নাই। বিএনপি যদি গণতন্ত্র চায়, তাহলে গণতন্ত্র উত্তরণের জন্য যা যা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার যেগুলো দরকার, সেই সংস্কারগুলো করতে হবে এবং করবে। সেটা 2 নম্বর হলো যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো, আমাদের অভিজ্ঞতায় হলো সেগুলো নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়, মানুষের ভোটাধিকার হরণ করা হয়। সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারটা আমরা চাইছি এবং মানুষের চাওয়া, এবং এটা সবার চাওয়া। গত 16 বছর ধরে কিন্তু সেইটাই আন্দোলন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। 2008-এর পরে এটা তত্ত্বাবধায়ক সরকার 14, 18, 24 এই নির্বাচন থেকে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। তার আগেও সেটার ব্যত্যয় ঘটছে। ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়েই কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সেখানে যুক্ত হয়। পরবর্তীকালে হাইকোর্টের রায়ের একটা মিস ইন্টারপ্রিটেশন করে সেখানে কিন্তু আওয়ামী লীগ একতরফাভাবে কারো মতামত না নিয়েই এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 2011 সালে এটা বাতিল করে। তাই বাতিল করার পরে এই যে 14, 18 এবং 24-এর যে নির্বাচন একতরফাভাবে একদলীয় যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে করে এবং বিরোধী দলগুলো আমরা 18 সালে অংশগ্রহণ করছিলাম, কিন্তু দিনের ভোট রাতে হওয়ার কারণে সেই ভোটটাও আমরা প্রত্যাখ্যান করছি, সেখান থেকে আমাদেরকে প্রত্যাহার করে দিয়েছিলাম। এবং 24 এবং 14-তে আমরা অংশগ্রহণ করি নাই, এবং বিএনপি সহ অন্যান্য অনেক দল, বিরোধী দল, তারা 14 দলীয় যে জোট তার বাইরে কোনো দলই সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেখানে তত্ত্বাবধায়ক সরকারটা এখন একটা বাস্তবতা হয়ে গেছে। আমি এটা আগে বললাম যে দলীয় সরকারের জন্য, রাজনীতিবিদদের জন্য লজ্জার, কিন্তু এখন এটা বাস্তবতা হয়ে গেছে। কাজে সেই তত্ত্বাবধায়ক সরকারটা বললেন যে, প্রিন্স ভাই বললেন বা আপনিও মনে হয় বললেন যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রায় হয়েছে, এখানে সেটা রিভিউর মধ্যে আছে এই রায়টা। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আবার পুনরুজ্জীবিত করার, কনস্টিটিউশনের পার্ট করা, পঞ্চদশ সংশোধনীটা সেটা বাতিল করে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সেখানে বহাল করবে। সেই রিভিউটা যদি হয়ে যায়, আশা করতেছে সেটা হিয়ারিং হবে কিছুদিনের মধ্যে, সেটা এসে যাবে। সেজন্য তত্ত্বাবধায়ক সরকার, আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে এটার করে নতুন করে এই কনস্টিটিউশনের যেটা আছে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে সেইটাই হইতে পারে আমাদের এখানে। কিন্তু যেটা আমরা শুধু বলছি যে প্রেসিডেন্টের যে ইনভলভমেন্টটা 6ষ্ঠ ধাপে গিয়ে এটাকে আমরা বাদ দেওয়ার কথা বলছি, 5ম ধাপ পর্যন্ত এটা রাখার কথা আমরা বলছি। সেই ক্ষেত্রে অনেকেই আবার বলছে যে বিচার বিভাগ বা বিচারপতিদের এখানে আনার যৌক্তিকতা নেই, তাদেরকে বিতর্কিত করা সেটা দরকার নাই। খায়রুল হকের যে রায়, সেই রায়ের মধ্যেও কিন্তু বলছে যে বিচার বিভাগকে যাতে এখানে সংযুক্ত করা না হয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে, পরবর্তী 2 টার্ম করতে পারে এরকম বিধানের জন্য। সেই জায়গা থেকে আমরা বলছি যে যেহেতু এখন বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে নতুন করে একটা অর্ডিন্যান্স জারি হয়েছে, বিচার বিভাগীয় আলাদা সচিবালয় হবে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপারসিড করার যে বিধান সেগুলো থাকতেছে না, জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হবে, তাহলে সেই জায়গায় আর দলীয় আনুগত্য এবং দলীয় তোষামোদগার সেগুলো থাকবে না। তো সেই জন্য বিচারপতিদেরকে এখানে অবসরপ্রাপ্ত সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, তাদের নেতৃত্বে যদি প্রধান উপদেষ্টা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না। আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা সেটা মত দিয়েছি, এবং ত্রয়োদশ সংশোধনীর এক্সেপ্ট 6ষ্ঠ ধাপ প্রেসিডেন্টের যে ইনভলভমেন্ট সেটা বাদে সেইভাবে হতে পারে, এইটা নিয়ে আলোচনা চলছে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার সবাই চাচ্ছে সর্বসম্মতভাবে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিন হবে সেটাও চাচ্ছে সবাই মিলে। এখন নিয়োগটা কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা মনে করি যে আগামী রবিবার সোমবার থেকে যেটা আলোচনা হবে সেই আলোচনায় আমরা একমত হতে পারবো। বিএনপিও বলছে যে ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত হলে তারা বলছে তার আগে বিচারপতিটা থাকবে, তার আগে আরও একটা দুইটা এভিনিউ বের করা যায় কিনা, যে কিভাবে আমরা এটা করতে পারি। প্রস্তাব দেয় নাই, বলছে যে আরও 2টা তার আগে।
তারপরে ধাপ যেগুলো আছে এই পঞ্চম ধাপ পর্যন্ত, ষষ্ঠ ধাপ পর্যন্ত, সেগুলোকে তারা রাখতে চায়, কিন্তু তার সামনে আরেকটা অপশন তারা রাখতে চায় যে যেইভাবে আমরা করতে পারি কিনা, সেই জায়গায় আছে। কাজে এটা নিয়ে কাছাকাছি আছে, খুব একটা বিরোধ আছে বলে আমার মনে হয় না যে এটা নিষ্পত্তি করা যাবে। আরেকটা কথা পর্যন্ত যে আইনি অবস্থান সেটা হচ্ছে কি, গত ডিসেম্বরে হাইকোর্ট বিভাগের একটি রায়ে পঞ্চদশ সংশোধনীর 2টি ধারা অবৈধ ঘোষণা করা হয়, তার ফলে আগের যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটি এরই মধ্যে সংবিধানে ফিরে এসেছে। প্রশ্ন হচ্ছে সেখানে আদালত অঙ্গনকে, বিশেষ করে বিচারপতিদের সেখানে যুক্ত করে প্রধান উপদেষ্টার পদের জন্য তাদের গ্রহণযোগ্য করে যে সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে কি ভাবছেন? সেটা আমরা বলছি যে, আমি বললাম যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাদের যে মানদণ্ড এবং নিয়োগ পদ্ধতি, বিচার বিভাগকে রাখতেই চাচ্ছেন আমরা বলছি সেটা রাখলে অসুবিধা নেই, একটা তো প্রসেস লাগবে, কি প্রসেসে এটা যুক্ত হবে। এটা ওই যে বলছে যে রাজনৈতিক দলগুলোকে মিলিয়ে সবাই মিলে, বড় প্রশ্নই ছিল যে আসলে বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্ভুক্ত করলে আসলে পুরো বিচার বিভাগকে রাজনীতিকরণের রাস্তাটা থেকেই যায়, সেটার থেকে বেরিয়ে বিকল্প কোনো রাস্তা। সেটা বললাম যে যদি নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকতো বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যদি ওই ধরনের একটা অপশন না থাকতো যে নিজের পছন্দ মতো ব্যক্তিকে প্রধান বিচারপতি করব, যেটা বিএনপি 2006 সালে করেছিল, যে কে এম হাসানের বয়স বাড়িয়ে দিয়ে সর্বশেষ প্রধান বিচারপতি হবে, উনি পদত্যাগ করবে, প্রধান উপদেষ্টা উনি হবেন, যেটা নিয়েই তো গোলমাল হয়ে গেল। প্রথম দুজনকে সাজানো সম্ভব নয় যাতে এই দুজনই সরকারের সেটা একটু টাফ হবে, কারণ হাইকোর্ট থেকে নিয়োগ একটা যাচাই বাছাইয়ের মধ্যে নিয়োগ হচ্ছে, এটা দলীয়করণটা খানিকটা মুক্ত হবে, সেখান থেকে অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, তার মানে পরীক্ষিত হয়ে যাচ্ছে, যাওয়ার ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে কিন্তু প্রধান বিচারপতি নিয়োগ হবে। আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু বেটার অপশন আসলে পরে আমরা সেটা করতে পারি, আমাদের সেটা গ্রহণ করতে কোনো আপত্তি হয় নাই। কিন্তু অন্য যে অপশনগুলো আছে, যেমন আরেকটা অপশন আছে নাগরিক সমাজের পক্ষ থেকে সেটা দেওয়া হয়েছে যে অল পার্টি একটা পার্লামেন্টারি কমিটি করবে 11 সদস্যের, তারা একটা মানে 3 জন করে তারা 9 জনের একটা নাম প্রস্তাব করবে, সে তার মধ্যে এই 11 সদস্যের মধ্যে 8 জনের সম্মতির ভিত্তিতে তাদেরকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবে। তো এইটাও বললাম যে অল পার্টি, সেই অল পার্টি মানে পার্লামেন্টে যারা থাকবে, হয়তো ধরেন একটা পার্টি প্রত্যেকটা আসনে 5000 করে ভোট পাইল, কিন্তু যেহেতু সংখ্যানুপাতিক পদ্ধতিতে হচ্ছে না, সেই জন্য তার পার্লামেন্টে কোনো মেম্বার নাই, মেম্বার না থাকার কারণে তার কিন্তু পার্লামেন্টারি পার্টির মধ্যে ওখানে তার অংশগ্রহণ নাই। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু লিমিটেড মানুষ, তাহলে সর্বসম্মত হচ্ছে না, লিমিটেড কয়েকটা দলের 5টা 7টা 10টা দলের প্রতিনিধি, এখানে ধরেন আমরা ঐক্যমত্য কমিশনে বসতেছি 30-32টা দল, তো এখানে দেখা গেল 10টা দলের প্রতিনিধি পার্লামেন্টে আছে, বাকিরা নাই, সংখ্যানুপাতিক হলে হয়তো এই পার্টিসিপেশনটা অনেক বাড়তো। তাহলে সেই জন্য এই যে অপশনটা, সেখানে যে অধিকাংশ মানুষের, অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে যে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেইটাই মোর ডেমোক্রেটিক বলে আমরা মনে করি। ধন্যবাদ। জনাব মজুমদার, আপনার কাছে ফিরে আসতে চাই। সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে বিএনপির তরফ থেকে আসলে জানতে চাওয়া হয়েছে যে আসলে এই বৈঠকটা কি নিয়ে হয়েছিল। অনেকে বলছেন যে এটা খুব স্বাভাবিক নয়, কারণ সরকার প্রধানের সাথে সচরাচর প্রধান নির্বাচন কমিশনারদের বৈঠক করতে দেখা যায় না, যদিও এটা বিশেষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সেটার ব্যাপারে কি বিস্তারিত কিছু জানা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটা বলা হয়েছে, এটা একটা সৌজন্য সাক্ষাৎ, এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনিও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং উনিও জানিয়েছেন যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাতের জন্য তো আসলে খুব বেশি আলাদাভাবে বিধিবিধান তৈরি করার কোনো প্রয়োজন নেই। দেশের সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের প্রধান, যিনি আগামী নির্বাচনটা পরিচালনা করবেন, তিনি প্রধান উপদেষ্টার কাছে এসে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই পারেন। বিকজ নির্বাচনের একটা তারিখটা নির্দিষ্ট সময়ে ঘোষণা হলেও নির্বাচনের কিন্তু একটা আনুষঙ্গিক অনেকগুলো প্রস্তুতির বিষয় আছে। আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা আপনি খেয়াল করেন, প্রথম দিককার উনি কিন্তু বলেছেন যে নির্বাচনের ট্রেন কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। একটা গন্তব্য কোথায় হবে বা কখন ট্রেনটা থামবে সেটা হয়তো পরবর্তীতে ঠিক করা হবে, কিন্তু ট্রেন কিন্তু চলমান। দ্যাট মিনস প্রিপারেশন কিন্তু চলছে। তো এই প্রিপারেশনটা নানা দিক থেকে হবে। সরকারের দিক থেকেও কিছু প্রিপারেশন নিতে হয়, নির্বাচন কমিশনেরও কিছু প্রিপারেশন নিতে হয়। এই প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমন্বয়েরও প্রয়োজন আছে যাতে করে নির্বাচনটা সুষ্ঠু হয়। তো এইসব বিষয় নিয়ে ওনাদের সাথে আলোচনা হতেই পারে এবং সেই আলোচনাটাকে এটাকে এর মধ্যে অন্য কোনো কিছু খুঁজতে যাওয়াটাই আসলে মানে ফিরবো আপনার কাছে, বা এখনো যোগ করতে পারেন। খুব ছোট করে বলি যে প্রধান উপদেষ্টার সাথে হ্যাঁ আমরা বলেছিলাম জাতি জানতে চাই, কিন্তু এটাও ঠিক, মানে যখন টপ মোস্ট 2 জন বৈঠক হয় সেখানে আর কেউ থাকে না, সেখানে বক্তব্যটা আমরা নাই বা জানতে চাইলাম, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সেটা আসবে।
যেমন লন্ডনের তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল সেখানে একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছিল, তারা জানিয়েছিলেন যে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে। তো ওনারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যদিও জানান নাই, তো সেটা আমরা না জেনে বরং ওনাদের কর্মকাণ্ডের উপরেই আলোকপাত করি যে ওনারা কোন দিকে যাবেন বা কি বলবেন। হ্যাঁ, জানালে তো ভালো, যদি না জানিয়ে ওনারা কর্মকাণ্ডের মধ্যেই মাধ্যমে জাতিকে যদি কিছু মানে নির্দেশনা দিতে পারেন বা আলোকবর্তিকা দেখাতে পারেন তাহলে সেটাই ভালো হবে। জি, জনাব মজুমদার, আপনার কাছে দ্বিতীয় যে প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সংস্কার নিয়ে ক্ষেত্র বিশেষে মতপার্থক্য রয়েছে, কিন্তু যেটা একটু আগে জনাব ফিরোজ বলছিলেন যে অনেক বিষয়ে আসলে দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই। তো সেই সংস্কারগুলো এখন পর্যন্ত আসলে বাস্তবায়ন কেন করা যাচ্ছে না? বাস্তবায়ন করা যায় না এরকম না, তো অনেকগুলো সংস্কার কিন্তু যেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন তো শুরু হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন, আমরা নিয়মিত সেটার আপডেটও দিয়েছি। আমি হয়তো এই মুহূর্তে আপনাকে বিস্তারিত সব কিছু বলতে পারবো না, কিন্তু আপনি যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটাও যদি ভেরিফাইড আপনি খেয়াল করেন, আমরা কিন্তু প্রতিদিন কিছু না কিছু আপডেট দিচ্ছি কোন কোন জায়গায় সংস্কারের বিষয়গুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হচ্ছে, বা কোন কোন বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে বা সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, যেগুলোর খুব একটা রাজনৈতিকভাবে আলোচনার প্রয়োজন। এরকম অনেক সংস্কার প্রস্তাব কিন্তু বাস্তবায়নের মধ্যে হয়ে গিয়েছে। আমরা একটা হিসাবও দিয়েছিলাম যে কমপক্ষে 121টার মতো সংস্কার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় এর মধ্যেই বাস্তবায়ন করেছে। সো বাস্তবায়ন হচ্ছে না, বিষয়টা সংস্কারের বড় একটা ক্ষেত্র, বিশেষ করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সংস্কার, এবং সেখানেও গতকালকে একটা পত্রিকার প্রতিবেদনে দেখছিলাম যে পুলিশের অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ এখনো ফাঁকা পড়ে আছে এবং সে কারণে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। না, পুলিশের ক্ষেত্রে তো আমূল সংস্কার প্রয়োজন। পুলিশের শুধুমাত্র যে কিছু নিয়োগ দিয়ে আপনার পুলিশের যে সমস্যার সমাধান করা যাবে সেটা সম্ভব নয়। পুলিশের সংস্কারে এখন পর্যন্ত কি করা যাচ্ছে? পুলিশের আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশের যে উচ্চতর যে পদগুলো আছে সেগুলোতে কিন্তু চাইলে চট করে নিয়োগও দেওয়া যায় না। এটা একটা প্রসেস অনুসরণ করেই কিন্তু আপনার পুলিশের শীর্ষ পদগুলোতে বা অফিসার র্যাঙ্কে নিয়োগ দিতে হয়। আর পুলিশের ক্ষেত্রে মৌলিক যে সংস্কার, প্রথমত তাদের যে ট্রেনিং যে মেথডটা, এটাও তো একটা বড় সংস্কার। কারণ তাদের এর আগে যে তাদের যে ট্রেনিংটা হয়েছে, তারা যেভাবে তারা কোনো একটা বিক্ষোভ বা কোনো একটা পরিস্থিতি হলে যেভাবে তারা এটা দমন করত, সেক্ষেত্রে এখানে আমাদের সংস্কার পক্ষ থেকেও বলা হয়েছে, সরকারও বলেছে যে এখানে যাতে ইউএনের যে একটা স্ট্যান্ডার্ড যেটা সেট করে দিয়েছে সেটা যাতে ফলো করা হয়। পুলিশ যাতে কোনোভাবেই নিপীড়নমূলক আচরণ না করে বা দমনমূলক আচরণ না করে, এটা করার জন্য পুলিশের যে প্রশিক্ষণের যে আপনার ম্যানুয়াল বলেন সেটার মধ্যে এক ধরনের পরিবর্তন আনা হয়েছে। আপনি বিভিন্ন এখানে পুলিশের ম্যানুয়ালের উপরেও তো তাদের পুলিশের যে আইনটা, এবং সেটা তো এখনো ঔপনিবেশিক আমলের, এবং এটা পৃথিবীর অনেক দেশেই যখন পুলিশ সদস্যরাই যান তারাই বলেন যে অন্যান্য দেশের মানুষ বিস্মিত হয় যে এত পুরনো আইন এখনো কিভাবে চলছে বাংলাদেশে। সে আইন পরিবর্তনের কোনো চিন্তা আছে সরকারের? নিশ্চয়ই, এটা নিয়ে তো অবশ্যই কাজ হচ্ছে। আপনি দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর মধ্যে বিভিন্ন বিষয়ে আপনার অর্ডিন্যান্স জারি করেছে এবং এই জারির প্রক্রিয়াটাও অব্যাহত আছে। আপনি যদি দেখেন যে ক্রিমিনাল যে সিআরপি, এখানেও একটা সংশোধন, ফৌজদারি কার্যবিধিতে সংশোধনে আনা হয়েছে। তো এরকম অনেকগুলো পদক্ষেপে আসলে নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য যার হচ্ছে আসলে সুশাসন নিশ্চিত করা। সরকারের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা যাতে জনগণকে সার্ভিসটা দিতে পারে, এটা এনশিওর করা হচ্ছে মূল লক্ষ্য। বিশেষ করে এইসব জনপ্রশাসন সংস্কার বা বিচার বিভাগের সংস্কার এবং পুলিশের সংস্কার, এইগুলোতে সার্ভিসটা এনশিওর করাটাই হচ্ছে প্রাইমারি গোল, এবং সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে নেওয়া হয়েছে। আরও অনেক পদক্ষেপ হয়তো সামনে আপনারা দেখতে পাবেন। জি, ধন্যবাদ। শেষের দিকে জনাব প্রিন্স যদি আর কিছু যোগ করার থাকে। না, পুলিশের সংস্কারের কথা বলা হয়েছে, এটা অবশ্যই মানে খুবই জরুরি। শুধু নিয়োগ বদলি কিংবা পদায়নের মধ্য দিয়ে সংস্কার কিন্তু আসবে না। পুলিশের একটা মানসিক সংস্কারের ব্যাপারও আছে। যেমন পটিয়াতে যে ঘটনাটা আমরা গতকালকে দেখলাম, এখানে আপনি কি বলবেন? এখানে তো অবশ্যই তার যে ওসির মানসিক যে মানে সংস্কার, এটাও প্রয়োজন। এরকম তো অনেক ক্ষেত্রেই প্রয়োজন, কারণ এই পুলিশের অধিকাংশই কিন্তু এরকম দলীয় মনোনয়নে আপনার তাদের নিয়োগ হয়েছে, পদোন্নতি হয়েছে বা বিভিন্ন মানে অবস্থানে তারা আছেন। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। পুলিশের সংস্কার একটা কমিশন হয়েছিল সম্ভবত,
তারও রিপোর্ট বোধহয় দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মানে সংস্কার, সেই ব্যাপারে কিন্তু আমরা একটা রিপোর্ট ঐকমত্য কমিশনে আমরা জমা দিয়েছি এর আগে, যতদূর আমার মনে পড়ে। সেখানেও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যে সংস্কারের কথা একটু আগে জনাব মজুমদার বলছিলেন পুলিশ বাহিনীকে কেন্দ্র করে, তাতে কি বিএনপি সন্তুষ্ট দল হিসেবে সেটা কি যথেষ্ট হচ্ছে নির্বাচনের যে এখন না? এটা তো এখনো দৃশ্যমান না। শুধু ওই যে আমি একটু আগে বললাম যে শুধু নিয়োগ, বদলি, পদায়ন এর মধ্য দিয়ে সংস্কার আসবে না। এখানে তার মানসিকতারও পরিবর্তন করতে হবে। জনগণের মানে রক্ষক হিসাবে, সেবক হিসাবে তাকে সেখানে অবস্থান তার তৈরি করতে হবে, এবং এই দলীয়ভাবে যেন এই পুলিশকে আর কেউ ব্যবহার না করতে পারে সেই জিনিসটা দেখতে হবে। দলীয়ভাবে ব্যবহার করার ফলশ্রুতিতে গত গণ অভ্যুত্থানের সময় পুলিশের যে ভূমিকা এবং তার পরবর্তীতে যে জিনিসটা পুলিশকে ফেস করতে হয়েছে সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে। সেটা না যাতে হয় সেজন্য বিএনপি কি করতে? আমরা তো সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরাও দলীয়ভাবে চাই না। এই যে রাষ্ট্রের যে অঙ্গগুলো রয়েছে, যেমন ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তারপর আপনার যে মানে প্রশাসন, এখানে যদি আমরা এখন রাজনীতি ঢুকিয়ে দিই, যেটা আমরা অতীতে করে আসছি, সেটার জন্য মেধার ভিত্তিতে আপনার তাদের এখানে নিয়োগ দিতে হবে এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। এতদিনে আমরা আশা করেছিলাম সরকার হয়তো তার যে পুলিশ সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা বাস্তবায়ন শুরু করেছে তারা, যেটা বলছে সেখানে ওই নিয়োগ পদায়নের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ। কিন্তু আমরা আরও খুশি হয়েছি, কিছুদিন আগে আমরা দেখেছি, 2 দিন আগেই হয়তো মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুলিশ একটা মানে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ মানে মোটামুটি তার প্রশিক্ষণ নিচ্ছে এবং সেই দিকে তারা যাচ্ছে। আরেকটি কথা বলবো যে আমরা খুব সময় নেই, আমি শেষ করছি। বলা হয় যে বিএনপি সংস্কারে একমত হচ্ছে না, এটা একটা মিথ হয়ে গেছে এরকম একটা ভাব। কিন্তু আমি গত পরশুদিনই প্রথম আলোতে একটা নিবন্ধে দেখলাম, গতকাল কি সম্ভবত, যে বিএনপি প্রায় 90% ঐকমত্য কমিশন যে প্রস্তাবগুলো করেছে, প্রায় 90% সংস্কারের প্রস্তাবের সাথে বিএনপি একমত। এটা আমাদের বক্তব্য নয়, কিন্তু আমরা কিছু কিছু বিষয়ে তো আমাদের দ্বিমত থাকবেই, দ্বিমতের মধ্যে দিয়ে তো ঐকমত্য হবে, সেইগুলোতে আমরা যেন দৃষ্টিপাত করি এবং বিএনপির ব্যাপারে যেন খাওয়া অপপ্রচার যেন না করা হয়। জি, এমনি যে কথাটা আসছে আপনি ঠিকই বলছেন যে পুলিশ তো আমাদের 1861 সালের যে পুলিশ আইন অধ্যাদেশ, সেইটা দ্বারা আমাদের পুলিশ বাহিনী এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে। এটা বহু আগেই এটা ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, বাংলাদেশের 54 বছর এই আইনের পরিবর্তন হয়নি। তখন ব্রিটিশরা এটা তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এই বাহিনীটা তৈরি করছিল, পুলিশের আইনটা তৈরি করছিল। সেই আইনে যখন আমাদের এখনও পর্যন্ত পুলিশ বাহিনী চলে, এখন শাসক দলের লাঠিয়াল বাহিনী হিসাবে, ঠ্যাঙ্গারে বাহিনী হিসাবেই পুলিশ ব্যবহৃত হয়ে আসছে। সেই জন্যে পুলিশের সংস্কার দরকার। পুলিশের সংস্কারের জন্য ইতিপূর্বে পুলিশের আইজিপির পক্ষ থেকে একটা সংস্কার প্রস্তাব অনেক আগে দেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হয় নাই। এখন পুলিশ সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে, সেটা কিন্তু আমাদের ঐকমত্য কমিশনের আলোচনায় আনে নাই। তারা বলছে এটা সাংবিধানিক যেহেতু সংস্কারের সাথে এটা যুক্ত না, এটা আইন দ্বারা অর্ডিন্যান্স করে সেটা বাস্তবায়ন করা সম্ভব, সেজন্য তারা পাঠিয়ে দিয়েছে। আমরা সেটা সম্পর্কে পুরোপুরি জানি না, সেটা মনে হয় যদি বাস্তবায়ন করে তাহলে বাস্তবায়ন করার পরে আমরা সেটার ফলাফলটা দেখতে পাবো। তা আমি মনে করি যে যেই অবস্থাটা চলছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার তার 10 মাস 11 মাস সেটা অতিবাহিত হয়ে গেছে, 1 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই জায়গায় এসে আমরা যে অনেকগুলো ক্ষেত্রে তাদের যেমন সফলতা আছে, আবার অনেকগুলো ক্ষেত্রে তাদের ব্যর্থতাও আছে। তাহলে সেগুলো কাটিয়ে এখানে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ, এখন যে মৌসুম বুড়োর মৌসুম, এখনও কিন্তু বাজারে চালের দাম বেড়ে যাচ্ছে। চালের দাম 5 টাকা 10 টাকা করে কেজিতে বেড়ে যাচ্ছে, 60 টাকা করে কেজি মোটা চাল, কল্পনা করা যায়। তাহলে এই দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, সেগুলো এখনো পর্যন্ত বন্ধ করতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব সন্ত্রাস, সেই সন্ত্রাসটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয় না। তাহলে সেই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাটা জরুরি বলে আমরা মনে করি। ধন্যবাদ। উনি যে দ্রব্যমূল্যের কথা বলেছেন, আমি এটার সাথে মোটেও একমত নই। আমি মনে করি যে দ্রব্যমূল্য যথেষ্ট সহনশীল পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এবং সরবরাহ শৃঙ্খলটাকে উন্নত করে সাপ্লাইটা বাড়িয়ে অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উনি যে চালের উদাহরণ দিলেন, আমি একটু আগেও আমরা যখন এখানে আসলাম তার আগেই কিন্তু আমরা চালের মজুদ নিয়ে আমরা
নিজেরাই যাচাই বাছাই করে দেখেছি যে চালের পর্যাপ্ত মজুদ আছে কিনা। গত বছর এই সময়ে চালের পরিমাণ যে পরিমাণ মজুদ ছিল তার চেয়ে 5 লক্ষ টন বেশি চাল এই মুহূর্তে সরকারি মজুদ ইয়েগুলোতে আছে, সরকারের কাছে মজুদ আছে। এবং এই যে বাড়তি মজুদ এগুলো দিয়ে কিন্তু আমি শুরুতেই যে সরবরাহ শৃঙ্খলের কথা বলেছি, এটা দিয়ে খাদ্য পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্যের দামটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং অনেকাংশেই এক্ষেত্রে সরকার সফল হয়েছে। এবং এটা আপনারা যদি ইনফ্লেশনের ডাটা দেখেন, ফুড ইনফ্লেশনের, সেটাও দেখবেন যে ক্রমশ নিম্নগামী। তার এটা হচ্ছে এই যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে আছে তার একটা রিফ্লেকশন, এবং সরকারের উপর যে মানুষের যে কনফিডেন্স তার একটা রিফ্লেকশন হচ্ছে। আপনি যদি দেখেন যে এই বছর রেমিটেন্সের যে হিসাবটা যদি দেখেন যে $6 বিলিয়ন রেমিটেন্স এই বছর বেশি এসেছে, এটা কিন্তু 30 বিলিয়নের রেকর্ড ছাড়িয়েছে। তো এইটা কিন্তু ওয়ান অফ দ্য বিগ ইন্ডিকেশন যে মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট, এবং তার একটা রিফ্লেকশন হচ্ছে যে মানুষ দেশের টাকা পাঠাচ্ছে, বিশেষ করে আমাদের প্রবাসীরা, এবং তাতে আমাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।